গুড মর্নিং ফ্রম ঝড়খালি। আজকে 21শে মার্চ 2026। বৃষ্টি স্নাত ওয়েদার। কালকে রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে আজ প্রকৃতিটাকে। সামনে একটা কাগজি ফুলের গাছ রয়েছে, গোলাপি রঙের ফুল হয়েছে প্রচুর, আর ভরা ভরা গাছগুলো রয়েছে সামনে। সেই সকালের পুকুর, একটা সুন্দর প্রকৃতি। রোদ নেই, ঠান্ডাও সেরকম নেই, কিন্তু আরামদায়ক প্রকৃতির মধ্যে আমরা আজকে ঘুরে বেড়াতে যাচ্ছি। বেসিক্যালি আমরা আজকে ঘুরতে যাচ্ছি সুন্দরবনের ঝড়খালি থেকে দুটো এরিয়া। একটা হচ্ছে দোবাকি ক্যাম্প, আর আমরা যাব সুজন্যখালি। আমাদের সঙ্গে একটা বড় বোট আছে, আশা করি অসুবিধা হবে না। আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সেই সমস্ত বোটের থেকে সমস্ত দৃশ্য। এইদিকে একটু দেখাই, কালকে আমি দেখিয়েছিলাম, এই হচ্ছে বসার জায়গা বা বেদিটা, যেখানে মন্দিরের মতো করা আছে। একটা চাতাল, তার উপর খুব সুন্দর একটা গাছের সারি রয়েছে। বন্ধুরা দেখুন, আমরা এখন বেরোবো। আমাদের এখন বেরোতে হবে বোটের জন্য। বোট এসে গেছে, আমাদের টোটো এসে গেছে। আমরা বেরোচ্ছি, বেরিয়ে বোটে পৌঁছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এসে গেছি ঝড়খালি ফেরিঘাট। দেখুন সামনে ভরা নদী, একদম মনে হচ্ছে বর্ষায় ফুলে ফেঁপে ওঠা নদী। সামনে প্রচুর বোট দেখা যাচ্ছে। এরকমই একটা বোটে আমরা যাব। বোটে উঠে আপনাদের দেখাচ্ছি। দেখুন উল্টো দিকে ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যাচ্ছে। এখান দিয়ে একটা জেটি রাস্তা রয়েছে। এই যে হচ্ছে নদী, নদীটা ওই দিকে চলে গেছে। বন্ধুরা দেখুন, এই হচ্ছে আমাদের বোট। বোট জেটিতে লেগে গেছে। এখন মোটামুটি সকাল 9:30 মতো বাজে। আমরা রওনা দেব এখন। বোটটা ঘুরছে যাতে আমরা উঠতে পারি। এই সামনে জেটি, এই দেখুন উল্টো দিকেও এই বোটগুলো রয়েছে, যেগুলো নোঙর করা রয়েছে, একটু আগে আপনাদের দেখালাম। আর আমাদের বোটটা ঘুরে আসছে। এটা বেসিক্যালি একটা বড় লঞ্চ কাম বোট বলতে পারেন। আমাদের তো 3 জনের তুলনায় অনেক বড় বোট, কিন্তু আজকে আমরা এই বৃষ্টি ওয়েদারের জন্য আর কেউ এখানে আসেনি, শুধু আমরাই যাচ্ছি। তো আমরাই স্পেসিফিক্যালি বোটটাকে বুক করেছি। আমরা 3 জন যাব এবং সমস্ত জায়গা আপনারা দেখাবো। দেখুন উল্টো দিকে যে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর চওড়া মুখটা, ওই দিকটা হচ্ছে বিদ্যাধরী নদী। আর সামনে যে জঙ্গলের স্টেজটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু জঙ্গল। আর এই যে এই দিকটা, যে দিকটা উল্টো দিকটা, সেটা হচ্ছে মাতলা নদী। আর মাঝখানের এই যে যোগাযোগ স্থল, বিদ্যাধরী আর মাতলার মাঝখানের যে যোগাযোগ স্থল, যে নদীটা, তার নাম এখানকার স্থানীয় লোকেরা দিয়েছেন হাড়ভাঙা নদী। বোটটা ঘুরে আসছে, ঘুরে এসে আমরা এখানে আবার উঠবো। তো চলুন বোটে উঠে আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা এই আমরা বোটে এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আছে আমাদের রুটি আর আলুর দম। এই যে দাদা আমাদের আলুর দম দিচ্ছেন, এই মাসি আমাদের রান্না করেছেন রুটি আর আলুর দম। তো চলুন আমরা একটু খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে। দাদা, আমরা শুনেছি যে পশ্চিম ভারতবর্ষতে অনেক জায়গায় বাঘ আছে। কানথম্বরে বাঘ আছে, জিম করবেটে বাঘ আছে, কিন্তু সুন্দরবনের বাঘ শুনেছি ম্যাক্সিমাম হচ্ছে মানুষ খেতে, ম্যান ইটার, তো বা হিংস্র বেশি অন্যান্য বাঘের তুলনায়। এটা কারণটা কি? কারণ হচ্ছে কি, এর অনেকগুলো যারা মানে ম্যান হিটার রয়েছে, এর কারণটা যারা সুন্দরবন নিয়ে গবেষণা করছে তারা বলছে যে এইটা মধ্যযুগের কিছু নিদর্শন থেকে বা চাঁদ সওদাগরের ওই সময় থেকে এখানকার মানুষে বিশ্বাস করে যে আমার বাচ্চাকে যদি সাপে কামড়ায় তাহলে ভেলায় করে ভাসিয়ে দিলে ও আবার জীবিত ফিরে যাবে। কেন বলা হচ্ছে, এখানটায় যেহেতু চাঁদ সওদাগরের
কনিষ্ঠ কন্যা যখন এই ছেলেকে যখন ভাসিয়ে নিয়ে আসে লক্ষিন্দর বেহুলা লক্ষিন্দরকে এনে যখন লক্ষিন্দর বেঁচে ফিরে যায়, সেই জায়গাটা হচ্ছে কি নেতি দোপানির ঘাট বলা হয়। আচ্ছা। এটাকে স্বর্গের দ্বার। সেই যে ওকে সাপে কামড়িয়েছিল, এখান থেকে দোপানি স্বর্গে নিয়ে গেছিল, স্বর্গের দিকে ওকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে যায়। এইটা বিশ্বাসের জন্য একটা টাইমে বহুত বছর আগের থেকে কি হয়, এই যে সুন্দরবন অঞ্চলে যদি কাউকে সাপে কামড়ায় তাহলে কি ওকে ওই ভেলায় করে ভাসিয়ে দেয় যে আমার সন্তান ফিরে আসবে। কিন্তু সেটা কি হয়, ওই মানুষগুলো এসে এই নদীর সাইডে বেঁধে যেত। আর এখানকার বাঘের শিকার করতে খুব অসুবিধা, এত ডেন্সিটি, আপনি 2 ফুট আপনি চোখটা ভিতরে যাবেন না, এত জঙ্গল। এই ডেন্সিটির জন্য ওরা শিকার না পায়, ওই মানুষগুলো এসে ভেসে বেঁধে থাকতো, ওরা ওইটা খাওয়া শুরু করে মানুষের যে রক্তের স্বাদটা পেয়ে যায়। রক্তের স্বাদটা পেয়েছে। এবং তাছাড়া আরো কারণ আছে, এটা একটা যারা গবেষণা করছে তাদের আরো কারণ বলছি। কারণ হচ্ছে এখানকার মানুষকে শিকার করতে ওরা অভ্যস্ত হয়ে গেছে। কিভাবে মানুষ এখানকার জীবিকা হচ্ছে কি জঙ্গলে যে কাঠ, মধু, কাঁকড়া সংগ্রহ করা। এদের জঙ্গলে ল্যান্ডে যেতে হয়, ওরা যখন ল্যান্ডে যায় বাঘের কথা শুনলেই মানুষ আজকে এমনি খুব নর্মালি অজ্ঞান হয়ে যায়। এবং শিকার করতে একটা বাঘের একটা হরিণকে ধরতে যে পরিমাণে শরীরের ক্যালোরি খরচ হয়, ওকে ধরতে গেলে তার 10 ভাগের 1 ভাগ খরচ হয়। সহজে শিকার করতে পারে এবং বাচ্চাবেলা থেকে মার শিকার করে ওই খাবার খেয়ে অভ্যস্ত হয়ে যায় মানুষকে। ওরা আস্তে আস্তে এইভাবে ম্যান ইটার হয়ে গেছে, খাদ্যের অভাবে ম্যান ইটার হয়ে গেছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এ হচ্ছে কি যত পরিমাণে হিংস্র তার থেকে বেশি হচ্ছে কি মাতৃসুলভ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। কারণটা হচ্ছে কি মাতৃসুলভ মনোভাব কেন বলা হয়েছে, একটা বাঘিনী বাচ্চা দেওয়ার পরে সেই বাচ্চা যতদিন পর্যন্ত ম্যাচুরেট না হবে ততদিন পর্যন্ত নেক্সট টাইম সে ব্রিডিং এ যাবে না, বাচ্চা নেবে না। হ্যাঁ, এই যে একটা বাচ্চাকে ম্যাচুরেট করতে অন্তত মিনিমাম 2 থেকে 3 বছর টাইম লাগে। ও বাচ্চাটাকে প্রথমে সাঁতার কাটা শিখাবে। এই সুন্দরবনে বাঘ সাঁতার না কাটতে পারলে তো কোনো, তারপরে গাছে চড়া শিখাবে, তারপরে শিকার করা শিখাবে। শিকার করা মা যদি মনে করে আমার বাচ্চা ম্যাচিউর হয়েছে, তারপরে স্বাবলম্বী হয়ে গেছে, তারপরে কি মা সেই এরা দলবদ্ধ ভাবে থাকে না, মা সেই বাচ্চাকে সেই আইল্যান্ড ছেড়ে দিয়ে মা সাঁতার কেটে অন্য আইল্যান্ডে চলে যাবে। সেই জন্য মার যে এত বড় ত্যাগ, হ্যাঁ, সেই জন্য বলা হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল থেকে যত পরিমাণে হিংস্র তার থেকে বেশি হচ্ছে মাতৃসুলভ মনোভাব নিজের বাচ্চার প্রতি। হ্যাঁ, নিজের মাতৃসুলভ মনোভাব। নয় নেক্সট টাইম আর ওয়ে বাচ্চা নেবে না। তার মানে এটা ভাবা যায় কখনো যে অ্যানিমালসের মতো এদের বাচ্চাকে ছেড়ে দিলে তো মরে যাবে। এখানে এই যে হাইটে ডুবে গেছে না, রেখে দিয়ে মরে যায়। এই জন্য বাচ্চাকে কখনো ছাড়ে না যতদিন পর্যন্ত ম্যাচিউর না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার আজকের রুটটা সম্বন্ধে একটু জিজ্ঞেস করি। আমরা যাচ্ছি হচ্ছে সুধন্যখালির দিকে, ওখান থেকে ফিরে এসে তারপরে আমরা আবার বিকালের দিকে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা ওই এর দিকে যাবো না, ঝড়খালি না, ওই যে দোবাকিটা কখন যাবো? দোবাকিটা ফেরার পথেই। আচ্ছা, দোবাকি ফেরার পথেই বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম সুন্দরবন সম্বন্ধে। সমস্ত কিছু বলবো, প্রত্যেকটা জায়গায় যাবো, প্রত্যেকটা জায়গা সম্বন্ধে প্রত্যেকটা বিবরণ। ঠিক ঠিক। তো বন্ধুরা, আপনারা শুনলেন, আমরা রামচন্দ্র দাদার থেকে শুনলাম এই সুন্দরবনের পশু পাখি সম্বন্ধে, এখানকার এরিয়া সম্বন্ধে, গাছপালা সম্বন্ধে। আমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, অনেক ইনফরমেশন পাবেন। আর যেটা বললাম, এখানকার মেন টাইম হচ্ছে শীতকাল, বা শীতকাল যে কোনো টাইমে সপ্তমী থেকে একাদশী। আপনারা বুঝতে পারছেন, একটা তিথি দেখে আসার ব্যাপার আছে এখানে। মাসে এই তিথিটা 2 বার আসে। আচ্ছা, তখন আসলে সমস্ত অ্যানিমালস দেখা সম্ভাবনা বেশি থাকে, চান্সটা বেশি থাকে না, এবং মাড ফ্লাডটা থাকে বেশি, তখন চটটা বেরিয়ে থাকে। যে না হলে অ্যানিমালস কোথায়, এই জলে কোথায় আসবে। আচ্ছা আচ্ছা, আপনারা আসলেই দাদার সাথে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। আপনার নাম্বারটা একটু বলে দিন দাদা। আমার নাম্বার 9641495772। ঠিক আছে, আপনারা শুনলেন, দাদার নাম রামচন্দ্র বিশ্বাস, ইনি এখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের একজন গাইড। আপনারা এসে এনার সাথে যোগাযোগ করে যে কোনো ট্যুরের ব্যবস্থা করতে পারেন, অনেক পশু পাখি এবং সুন্দরবন সম্বন্ধে জানতে পারেন। থাকুন আমাদের সাথে, ভালো লাগবে আশা করি। আমাদের রাইট সাইডে পড়বে বে অফ বেঙ্গল। আচ্ছা আচ্ছা, একটা খুবই খারাপ।
আমরা এখন বোটের 3 তলায় ছাদে চলে এসেছি। দেখুন আমাদের তিরঙ্গা উঠছে, যেহেতু বে অফ বেঙ্গল পাশ দিয়েই সামনেই হচ্ছে বাংলাদেশ, সেই জন্য বোটের মধ্যে কোন দেশের বোট সেটা বোঝানোর জন্য তার দেশের পতাকাটা থাকে। এই হচ্ছে সামনে বাফার জোন আপনারা দেখতে পাচ্ছেন, আর সামনের দিকে হচ্ছে বিদ্যাধরী নদী। আজকে ওয়েদারটা একটু খারাপ, প্রচন্ড হাওয়া দিচ্ছে, তবু আমরা এসেছি উপরে আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন বন্ধুরা, আমরা পঞ্চ নদীর মোহনায় চলে এসেছি। ও জাহাজ আসছে, হ্যাঁ, আপনারা দেখুন এখানে রাইট সাইডটা হচ্ছে বে অফ বেঙ্গল। আমি দেখাচ্ছি, দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে। এই সোজা তো চলে গেলে কিন্তু বে অফ বেঙ্গল, ওটাই কিন্তু ওখান থেকেই কিন্তু বাইরের দিকে চলে যাওয়া যায়। আর এইটা হচ্ছে পঞ্চ নদীর মোহনা। আমরা চলে এসেছি বিদ্যাধরী নদীতে। এইটা বিদ্যাধরী নদী। দেখুন নৌকা খুব তুলছে, কারণ আজকে আপনারা শুনেছেন আজকে হচ্ছে ভরা কোটাল। এই ভরা কোটালের সময় আমরা এসেছি, আমাদের তিথিতে একটু ভুল হয়ে গেছে। বেসিক্যালি যখন আমরা বুকিং করেছিলাম তখন এতটা বুঝতে পারিনি, তবে আমরা ভেবেছিলাম নিজের ছুটি থাকবে সেই সময় যাবো বেড়াতে। তো সমস্যাটা হচ্ছে সেটা ঠিকই ছিল, কিন্তু এর মধ্যে আবার হাট করে নিম্নচাপ হয়ে গেছে, আপনারা শুনেছেন, তাই জন্যই আরও বেশি চাপ হয়ে গেছে। যাই হোক, বাট আমরা অনেক আনন্দ করছি, এনজয় করছি। আমরা যাচ্ছি এখন সুধান্যখালির দিকে। এই আমাদের নৌকো চলেছে দুলতে দুলতে। হ্যাঁ, দেখুন কতটা ঢেউ রয়েছে এখানে। ওটা গেলে বুঝতে পারছেন তো, ওই জন্য রিডিংটা বুঝতে পারছেন না। বন্ধুরা, আমরা এখন সুধান্যখালি খাড়ির দিকে যাচ্ছি। মেইন নদী থেকে দেখুন আমরা সুধান্যখালির দিকে ঢুকবো, জঙ্গলের ভিতরে ঢুকছি। ডান দিকটা হচ্ছে কোর এরিয়া, আর যেটা আমার বাঁ দিকে আছে সেখানে কিন্তু কিছু লোকালয় রয়েছে। বন্ধুরা, আমরা সুধন্যখালি ওয়াচ টাওয়ারের সামনে চলে এসেছি। এটা হচ্ছে কি মা বনবিবির মন্দির না? মন্দির। এইটা হচ্ছে শাহজঙ্গলি, আর সঙ্গে আছে দুঃখে, যে ও। মা বনদেবী কিভাবে সুন্দরবনে পূজিত হয়, এই দুঃখের কাহিনী নিয়েই শুরু হয়। সেটা দুঃখের কাহিনীটা শোনাবো বোটে উঠে। এবার আমরা আস্তে আস্তে মতো একদম ফুলগুলো আছে। ও হ্যাঁ, কাঁকড়া পায়ের ফেজের মতো ফুলগুলো। এটা হচ্ছে কাঁকড়া গাছ। বন্ধুরা, এটা কাঁকড়া গাছ। এটা কিন্তু নো স্মোকিং জোন এবং নো প্লাস্টিক জোন। এটা হচ্ছে যে আমরা পর্দা দেখছি বড় বড়। হ্যাঁ, ও ধুন্দুল গাছ। আর এটা তো মিষ্টি জলের পন্ড তো। আচ্ছা বন্ধুরা, দেখুন এটা হচ্ছে মিষ্টি জলের পন্ড। এখানকার যারা ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফরা থাকেন তাদের ইউজ করার জন্য। দেখুন এই গাছটার নিচ থেকে ফুলের মতো বেরিয়েছে। এটা কি গাছ বললেন দাদা? এটা হচ্ছে গর্জন। এটাকে বলে ঠেসমূল। গর্জন না গরান? না, গর্জন। এটা যেমন বট গাছ, যেমন কাণ্ড থেকে। আমরা চলে এসেছি সুধন্যখালি ওয়াচ টাওয়ারের সামনে। দেখুন এই ভিতর দিকে জালের ভিতরেই হচ্ছে ওয়াচ টাওয়ারটা আছে, আমরা উঠে দেখাচ্ছি সেখানে। এখানে প্রচুর গাছগাছালি রয়েছে, বিভিন্ন নাম জানা এবং অজানা গাছ রয়েছে। কিছু আমি ছবি তুলেছি, কিছু আপনাদের দেখাবো। গোল গাছ, যার ফলটা ও, ওটাই। বলেছিলাম। আর গোল গাছ। এটা দেখুন কাটাওয়ালা, এটা হরগোজ। খরগোজা।
সুন্দরবনের চোরগাজি খাল, সামনে দেখা যাচ্ছে বক, মাঝখানে ছোট ছোট চ্যানেল দেখা যাচ্ছে, এগুলো ভিতরে গিয়ে শেষ হয়ে যায়, খুব বেশি ডিপ নয়। এদিকে এদিকে স্যার, এই পাশে চলে আসুন বা ওই সাইডে যান। ও ও সামনে থেকে সরতে হবে। মানে এক সাইড থেকে বলতে হবে। এটা ওপেন ফরেস্ট না? হ্যাঁ, এখানে জাল থাকে না। এই একটা কিন্তু সুন্দরবনের শ্বাসমূল বেরিয়ে আছে। দেখুন বন্ধুরা, ওপেন সুন্দরবন, এখানে কিন্তু ফেন্সিং নেই, এটা কোর এরিয়া। বাইরে বেরোচ্ছে। বন্ধুরা, আমরা দোবাকি ক্যাম্পে এসে গেছি। দেখুন আমরা এখান দিয়ে যাচ্ছি, সামনে একটা হরিণ বসে আছে, তার ছবি দেখাচ্ছি। দেখুন একদম সামনে এসে খেয়ে দিয়ে জাবর কাটছে। এটা কি বন্য হরিণ? হ্যাঁ হ্যাঁ, এই গাছের ছাওয়াতে বসে আছে। দেখুন ও একদম এখানে বসে আছে। এই আমরা যাচ্ছি দোবাকি। প্রায় কচ্ছপ, বাটাগুর বাচ্চা, ওই দেখুন ভাসছে। ও দেখুন, এখানে আমাদের দাদা বলছেন এখানকার লুপ্তপ্রায় কচ্ছপ এখানে দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে, দেখুন আমি দেখানোর চেষ্টা করছি। এটা বেসিক্যালি ওয়াকওয়েটা, এখান দিয়ে নেমে এসে সোজা যেতে হবে। আপনারা ডান দিক এবং বাঁ দিক দুদিকেই দেখুন, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা বেসিক্যালি ফরেস্ট ডিপার্টমেন্টের ইউজের জন্য, সাধারণ মানুষকে এখানে ঢুকতে দেওয়া হয় না। সামনে ফেন্সিং করা আছে। আর এই দিকটা যে জলের উৎসটা আপনারা দেখছেন, এটা হচ্ছে মিষ্টি জলের লেক। লেক নয়, বেসিক্যালি পন্ড। আর এইটা কিন্তু একদম কোর এরিয়া, যেখানে বন্যপ্রাণীরা চলে আসে। ফেন্সিং করা আছে, তার মাঝখান দিয়ে আমাদের যেতে হবে। আমাদের আসতে একটু লেট হয়েছে, কারণ আমাদের বোটটা একটু ডিস্টার্ব করছিল। যাই হোক, ভগবানের কৃপায় আমরা পৌঁছে গেছি শেষ পর্যন্ত। এখানে যে অফিসার ইনচার্জ ছিলেন, তিনি আমাদের 20 মিনিট টাইম দিলেন, যে তার মধ্যে আমাদেরকে কমপ্লিট করে দেখে বেরিয়ে যেতে হবে। যেমন একটা আইল্যান্ডের মতো, এখানে সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফেদের কোয়ার্টার। ওনারা এখানে থাকেন, যারা এখানে ডিউটি করেন। এই যে স্টাফ কোয়ার্টারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আমরা ওয়াচ টাওয়ারে উঠছি। দেখা যাচ্ছে, দেখুন বন্ধুরা, সামনে হরিণ দেখা যাচ্ছে।
কিছু পাখিও ছিল এখানে। লাল কাঁকড়া দেখা যাচ্ছে। টাইগার রেস্কিউ সেন্টারে দেখুন বন্ধুরা, আমি বাঘের ছবি তুলছি। এটাই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। এটা ধরা পড়েছিল কিছুদিন আগে। এখন এখানে একে রেখে দেওয়া হয়েছে, সুস্থ করে আবার ছেড়ে দেওয়া হবে। হাই বন্ধুরা, আজকে 22শে মার্চ। আমরা এখন বেরিয়ে যাচ্ছি ঝড়খালি থেকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে উত্তর 24 পরগনা জেলার সোদপুর যাওয়া। তো আমরা পৌঁছাবো সেখানে। এখন দেখাচ্ছে আমাদের কিলোমিটার 112 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। 3 ঘন্টা 40 মিনিট দূরত্ব, আর 1:44 মিনিট আমাদের পৌঁছানোর কথা। আসার সময় আমি রাস্তা আপনাদের দেখিয়েছি, এইবার আর আমি ডিটেলস ভিডিও করব না, জাস্ট এখান থেকে দেখালাম। বাসন্তী হাইওয়েতে পরে আপনাদের দেখাবো কোথায় আমরা গিয়ে পৌঁছচ্ছি। থ্যাংক ইউ, আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আমরা অনেকটাই চলে এসেছি। সায়েন্স সিটি এখান থেকে আর মাত্র 29 কিলোমিটার। আমরা মাঝে পেরিয়ে এসেছি বাসন্তী, মালঞ্চ, এই সমস্ত রাস্তা পেরিয়ে এসে বাসন্তী হাইওয়ে দিয়েই যাচ্ছি আমরা। বাসন্তী হাইওয়ে দিয়ে আর 29 কিলোমিটার, মানে আর 30-35 মিনিটের মধ্যেই আমরা সায়েন্স সিটি পৌঁছে যাব। তারপরে সেখান থেকে বাইপাস হয়ে, এয়ারপোর্ট হয়ে আমরা আমাদের বাড়ির দিকে চলে যাব। আমাদের পুরো ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। ইনফরমেটিভ লাগলে পুরোটা দেখবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, যাতে আমি আরও পরবর্তীকালে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি।